নেদারল্যান্ডসের ডেন হাগে অবস্থিত এটির নাম পোল্ডার উইন্ডমিল। লাকমোলেনও বলা হয় একে। তৈরি করা হয় আনুমানিক ১৬৯৯ সালে। তখন এই এলাকা ছিল নিচু, জলাবদ্ধ। ফসল ফলাতে হলে, বসতি গড়তে হলে প্রথমে প্রয়োজন জল নিয়ন্ত্রণের। ওই উইন্ডমিলটির প্রধান কাজ ছিল জমি থেকে অতিরিক্ত পানি তুলে খাল বা জলপথে পাঠানো। সেখানকার ছোট্ট লাক নদী তেমন পানি পরিবাহী জলাধার। এই দেশ ৪ ঋতুর। এখন ডেন হাগে শীতকাল, স্থায়ী হয় ৩ মাস। গ্রীষ্ম হয় ৩ মাসের। কখনো তুষার ঝরা, সূর্যলোকহীন বিষণ্ণ, আবার কখনো রোদ ঝলমলে হাস্যোজ্জ্বল হয় এখানকার দিনগুলো। এই শহরের রাস্তার পাশের অনেক ভবনই শতবর্ষী। সরকার নিয়ন্ত্রিত সেগুলো বিভিন্ন জন কিনে নিলেও সংস্কারের নামে কোনো পরিবর্ধন করার নিয়ম নেই। একটি ইটও নড়ানো যাবে না, বসানোও যাবে না। এবার একটু পিছনে ফিরে যাই। ডেন হাগের গোড়াপত্তন হয় ১৩০০ শতকের শুরুতে, আনুমানিক ১২৩০ সালের দিকে। হল্যান্ডের কাউন্ট ফ্লোরিস চতুর্থ এখানে একটি শিকার করার প্রাসাদ তৈরি করেন। জায়গাটার নাম ছিল স্কেফেন হাকেন, অর্থাৎ কাউন্টের বনভূমি। তখন এটা গ্রাম ছিল না, শহরও না, একটি বন আর প্রাসাদ কেন্দ্রিক বসতি। পরে হল্যান্ডের শাসকরা এখানেই তাদের প্রশাসনিক কাজ শুরু করেন। ১৫ থেকে ১৬০০ শতকে এসে ডেন হাগ হয়ে ওঠে নেদারল্যান্ডের শাসন ও রাজনীতির কেন্দ্র। আজও এখানে ডাচ সরকার, প্রধানমন্ত্রী ও রাজারানীর অফিস। মজার বিষয় হলো, বহু শতাব্দী ধরে ডেন হাগ সিটি রাইটস ছিল না, তাই এটি প্রাচীর ঘেরা শহর বা বাণিজ্যিক নগর হিসেবে গড়ে ওঠেনি। এই কারণেই আজও ডেন হাগ তুলনামূলক খোলা, সবুজ আর শান্ত। অবশেষে ১৮০৬ সালে ডেন হাগ আনুষ্ঠানিক শহরের মর্যাদা পায়। ১৯ শতকের শুরুতে ইউরোপের আধুনিক নগরায়ন শুরু হয়। গ্রামের মানুষ শহরে আসে, শহরের জনসংখ্যা হঠাৎ বেড়ে যায়। সেই জনসংখ্যার চাপে এই ধরনের সারিবদ্ধ আবাসিক ভবন তৈরি করা হয়। এখানকার স্থাপনার মূল নীতি হল টেকসই নির্মাণ, যার কারণে এই ভবনগুলো ১০০ বছরের বেশি সময় অতিক্রম করে আজও অটুট আছে এবং আরও বহু বছর এভাবেই অক্ষত থাকবে। যে কোনো পুরনো স্থাপনা আমাকে টানে। পুরনো মানে শেষ হয়ে যাওয়া নয়, প্রাচীন ঐতিহ্য মানে আভিজাত্য ইতিহাসের পেরিয়ে আসা সভ্যতার কথা। আকর্ষণীয় অজানা অনেক কিছু জানার সুযোগ, মনে প্রাণে তা ধারণ করে নব সভ্যতার সঙ্গে যুথবদ্ধ হওয়া। প্রাচীন পুরাকীর্তিকে ভালোবেসে আমার শৈশব, কৈশোর ও তারুণ্য কেটেছে মুন্সিগঞ্জের ঐতিহাসিক আইকনিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লার আশেপাশে। আমি সালেহ মোহাম্মদ ফয়সাল রনি, নেদারল্যান্ডসের ডেন হাগ শহর থেকে। আমার পিছনের যে পুরনো ভবনটি, তার একটি ফ্ল্যাট আমার এই প্রবাস জীবনের বসতি। ২০২৩ সালে এক ধর্নাঢ্য আবাসন ব্যবসায়ীর কাছ থেকে আমি এই ফ্ল্যাটটি ক্রয় করি। সেই সুবাদে আজ আমি আন্তর্জাতিক অঙ্গনে এক ভিন্ন জনপদের বাসিন্দা। আজ আমার জন্মদিন, কিন্তু আজকের এই দিনটি শুধু ব্যক্তিগত আনন্দের নয়। আজ আমাদের ভাষা শহীদদের রক্তে অর্জিত মহান ভাষা দিবস। এই দিবসটি আজ আন্তর্জাতিকভাবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এদিনে আমি জন্মগ্রহণ করায় আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আজকের এই দিনে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আমরা এখন আছি ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগরীতে। প্রায় ১৫০ বছর পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। চলুন আপনাদের সবাইকে এখন এই পানাম নগরীটি ঘুরিয়ে দেখাই। ১৫ শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে।
পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। আমরা নেদারল্যান্ডের কথা বললাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সেই দেশের অধিবাসীরাও ছিল। তাদের প্রাচীন ভবনগুলো এমন উপাদান দিয়ে তৈরি বা যথাযথ রক্ষণাবেক্ষণের কারণে সেগুলো আরো অনেকদিন ব্যবহারযোগ্য থাকবে। আর পানাম নগরের অনেক ভবন ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার পথেও। ইউরোপীয় দেশের আবহাওয়া ভিন্ন, হয়তো স্থাপনার সুরক্ষা বান্ধব, তবে আমাদের দেশের অনেক ঐতিহাসিক স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত। কিন্তু সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তারা কতটা দায়িত্বশীল সে নিয়ে সন্দেহ বা আশঙ্কা আছে। আবার বেসরকারি পর্যায়ের অনেক স্থাপনাও দীর্ঘমেয়াদী হয়নি, এমন উদাহরণও অনেক দেয়া যায়। মুন্সিগঞ্জ শহরের সবচেয়ে সুউচ্চ ও সুপ্রশস্ত প্রথম ভবনটি ছিল হরগঙ্গা কলেজের ছাত্রাবাস। 1940 সালে প্রতিষ্ঠিত ভবনটিকে 60 বছরের মাথায় বাস অনুপযোগী ঘোষণা করতে হয়েছিল কর্তৃপক্ষকে। আবার ইদ্রাকপুর কেল্লা 350 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এখনো দাঁড়িয়ে আছে। এখানে প্রযুক্তিগত ও দক্ষতার ভিন্নতা থাকতে পারে, তবে মানব অত্যাচারে ক্ষয় হওয়া অট্টালিকার সংখ্যাও কম নয়। আমরা কি ঐতিহ্য বান্ধব জাতি? পুরনোকে ছুঁড়ে ফেলা মানুষ আমাদের। উন্নত বিশ্বে ঐতিহ্যকে আঁকড়ে সুরক্ষিত রাখার প্রবণতা অনেক বেশি। প্রাচীন পানাম নগরীর ঐতিহাসিক মূল্যের কারণে প্রতিদিনই অসংখ্য বিদেশি পর্যটক বেড়াতে আসেন এখানে। বাংলাদেশের বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ সহ নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ এবং সুন্দরবনকে প্রাকৃতিক এবং বাকি দুটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। এর বাইরেও আমাদের একটি দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এখন ঋতুরাজ বসন্ত, বর্ণাঢ্য আয়োজনে সাজছে প্রকৃতি এই ফাগুনে। আজ থেকে প্রায় 1.25 শতাব্দী আগে এই ঋতুরাজ বসন্তকালে 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ, যার ফলশ্রুতিতে আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা সুনিশ্চিত হয়। এই ফেব্রুয়ারির একটি অনন্য উৎসবে পরিণত হয়েছে অমর 21শে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেলা চালু হয় 1984 সালে। চালু হওয়ার 42 বছর পর মহান 21শে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণ আজ প্রথমবারের মতো সেই গ্রন্থমেলাহীন। আমাদের সাংস্কৃতিক উৎসবের ক্ষেত্রে যেন আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববাসীকে জানাই আন্তরিক অভিবাদন।